কল্পনা করুন আপনার কষ্টার্জিত টাকা যা আপনি পরম বিশ্বাসে ব্যাংকে রেখেছেন হঠাৎ একদিন জানতে পারলেন সেই ব্যাংক নিজেই গভীর সংকটে। কি করবেন তখন? আপনার টাকা কি সুরক্ষিত থাকবে? বাংলাদেশে এমন এক অস্থির সময় চলছে যেখানে দুর্বল হয়ে পড়া 5টি শরিয়া ব্যাংককে একীভূত করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এই প্রক্রিয়ায় দেখা দিয়েছে বিশাল অনিশ্চয়তা। কেন কিছু ব্যাংক এক হতে রাজি হচ্ছে না? কারা এই মহাবিপদে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে? আর পেছনে লুকিয়ে আছে কোন চাঞ্চল্যকর তথ্য? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পুরো রহস্যের জট, একটি আর্থিক কেলেঙ্কারির মহাকাব্য যা আপনার চোখ কপালে তুলে দেবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো সরাসরি আপনার পকেটে আঘাত করতে পারে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংক একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে 5টি দুর্বল শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে তারা। এই ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। উদ্দেশ্য একটাই, একটি শক্তিশালী ব্যাংক তৈরি করা যা আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করবে। কিন্তু এই মহৎ উদ্দেশ্য পূরণে দেখা দিয়েছে বড়সড় বাধা। এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL একীভূত হতে নারাজ। তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে সময় চেয়েছে নিজেদের সামর্থ্যে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে। গত এক সপ্তাহে গভর্নর আহসান এইচ মনসুর এই সংকটাপন্ন ব্যাংকগুলোর সাথে একের পর এক বৈঠক করেছেন, পরিস্থিতি সমাধানের চেষ্টা করছেন। এই একীভূতকরণের প্রয়োজন কেন হলো? বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী এই 5টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি এবং খেলাপি ঋণের পরিমাণ 2,86,000 কোটি টাকারও বেশি। এই বিশাল অঙ্কের খেলাপি ঋণ দেশের ব্যাংক খাতের জন্য এক ভয়াবহ বিপদ সংকেত। এই পরিস্থিতি সামাল দিতে প্রায় 35,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অনুমোদন পেলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো এই তহবিলে অর্থায়ন করবে। ধারণা করা হচ্ছে একীভূত হওয়ার পর নতুন ব্যাংকটির নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা আল ফাতাহ ব্যাংক। প্রতিটি ব্যাংকের তারল্য ঘাটতি, প্রভিশন পার্থক্য এবং সম্পদের মান পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংক একটি অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা AQR প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদনটি সত্যি উদ্বেগজনক। 5টি ব্যাংকের মোট আমানত 1,47,368 কোটি টাকা। এর বিপরীতে মোট ঋণের পরিমাণ 1,90,484 কোটি টাকা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল মোট ঋণের প্রায় 77% অর্থাৎ 1,46,918 কোটি টাকাই খেলাপি। প্রতিটি ব্যাংকের খেলাপি ঋণের হার: ইউনিয়ন ব্যাংক 97.8% খেলাপি, প্রায় পুরো ঋণই গায়েব। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 96.37% খেলাপি। গ্লোবাল ইসলামী ব্যাংক 95% খেলাপি। সোশ্যাল ইসলামী ব্যাংক 62.3% খেলাপি। এক্সিম ব্যাংক 48.2% খেলাপি। এই পরিসংখ্যানগুলো দেখে স্পষ্ট বোঝা যায় কেন এই ব্যাংকগুলোর একীভূতকরণ এত জরুরি। ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একীভূত হতে রাজি হয়েছে, কিন্তু এর পেছনের কারণ আরও চমকপ্রদ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এস আলম গ্রুপ এই দুটি ব্যাংক থেকে প্রায় 66,000 কোটি টাকা লুট করেছে। ইউনিয়ন ব্যাংক চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানিয়েছেন তাদের 28,000 কোটি ঋণের প্রায় 98%ই খেলাপি। যাদের নামে ঋণ দেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি 17,000 কোটি টাকার বন্ধকি সম্পত্তির সর্বোচ্চ মূল্য 1,000 কোটি টাকারও কম। আমানতকারীরা টাকা তুলতে এসে প্রতিনিয়ত খালি হাতে ফিরছেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নানও একীভূতকরণে সম্মতি জানিয়েছেন। তিনি বলেন, এস আলম বেনামে 38,000 কোটি টাকা তুলে নিয়েছে। নিজের নামে ঋণ নেওয়ার সুযোগ না থাকায় বেনামে ঋণ নেওয়া হয়েছে, যা এখন ব্যাংকের বিপর্যয়ের কারণ। গ্লোবাল ইসলামী ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনও একীভূতকরণে সম্মতি দিয়েছেন। তার মতে তাদের 14,000 কোটি ঋণের মধ্যে 12,000 কোটি টাকাই নিয়েছে এস আলম গ্রুপ এবং এইসব ঋণই খেলাপিতে পরিণত হয়েছে। এসব ঋণের বিপরীতে জামানত রয়েছে মাত্র 25% কম। এই তথ্যগুলো রীতিমতো স্তম্ভিত করে দেয়। একটি একক গ্রুপ কিভাবে এত বিপুল পরিমাণ অর্থ ব্যাংকগুলো থেকে হাতিয়ে নিল? এটি কি নিছকই ভুল ব্যবস্থাপনা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র?
অন্যদিকে এক্সিম ব্যাংক এখনই একীভূত হতে রাজি নয়। তারা অন্তত 2 বছর সময় চেয়েছে নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য। এক্সিম ব্যাংকের পর্ষদ নিজেদের সক্ষমতা বাড়ানোর একটি রোডম্যাপ কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করেছে। চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানান তারা বিস্তারিত পরিকল্পনা জমা দেবেন। তবে একজন কর্মকর্তা স্বীকার করেছেন ব্যাংকটিকে ভালো অবস্থায় আনতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। প্রশ্ন উঠেছে, বছরের পর বছর কেন্দ্রীয় ব্যাংকের অডিট থাকা সত্ত্বেও প্রাক্তন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার কিভাবে বিপুল অর্থ লুট করলেন, সেই দায় কেন্দ্রীয় ব্যাংকও এড়াতে পারে না। সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর অবতার ডক্টর মোহাম্মদ রেজাউল হক দাবি করেছেন তাদের ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে এবং কিছুটা সময় পেলে তারা দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। তারা একীভূত না করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে বারবার অনুরোধ করেছেন। এমনকি আদালতে শরণাপন্ন হলে আদালত তাদের পক্ষে রুল জারি করেছে। আদালতের এই রুলই 5 ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন 5টি শরিয়া ব্যাংকের প্রকৃত চিত্র তুলে ধরেই কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণের কথা জানিয়েছে। যদি এই দুটি ব্যাংক সত্যিই ঘুরে দাঁড়াতে পারে তাহলে তা ভালো খবর, কিন্তু বর্তমানে তারা আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। তিনি এখনই নিশ্চিত করে বলতে পারছেন না যে একীভূতকরণ প্রক্রিয়া থেমে যাবে কিনা। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমানতকারীদের কি হবে? তাদের টাকা কি সুরক্ষিত থাকবে? এই একীভূতকরণ প্রক্রিয়া যদি সফল না হয় তাহলে দেশের ব্যাংক খাতের উপর এর কী ধরনের প্রভাব পড়বে? আদালতের রুল এবং দুটি ব্যাংকের অনীহা এই পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে একটি শক্তিশালী আর্থিক কাঠামো তৈরির এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এর সাথে জড়িয়ে আছে বিপুল পরিমাণ খেলাপি ঋণ, দুর্নীতি ও আইনি জটিলতা। এই আর্থিক সংকট কি আমাদের অর্থনীতির জন্য আরও বড় বিপদ ডেকে আনবে, নাকি বাংলাদেশ ব্যাংক একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে পারবে? প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা উচিত, নাকি তাদের নিজস্ব প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া উচিত? এই পরিস্থিতিতে আপনার টাকা যদি কোনো দুর্বল ব্যাংকে জমা থাকে তাহলে আপনার করণীয় কি? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আর্থিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।